হ্যালো ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমি যে ভিডিওটি এনেছি সেটি হচ্ছে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার দিতে চলেছো, একাদশ শ্রেণীর স্টুডেন্ট, তোমরা তাদের পরীক্ষার্থী যাতে 100% মার্কস পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। ইভেন আমি 100% সুনিশ্চিত দিয়ে বলতে পারি, তোমরা যদি প্রতিটি টপিক ধরে ধরে পড়াশোনা করে যাও, তবে 100% তোমরা কমন পাবেই তোমরা পরীক্ষাতে। চলো শুরু করে দেওয়া যাক। আজকেরটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রেখো পরবর্তী নোটিফিকেশনের জন্য। চলো শুরু করে দেওয়া যায় আজকের ক্লাসটি। তো সেমিস্টার 2 11-এর যে সাজেশন রয়েছে, তো সেখানে ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। সেখানে দেখো, সেখানে 5 নম্বরের কোশ্চেন হ্যাঁ আসবে এবং ডেভেলপমেন্ট অফ এডুকেশন মানে শিক্ষার যে উন্নয়ন যে রয়েছে, বিভিন্ন রকম প্রাচীন যুগ, মধ্যযুগ এবং স্বাধীনতার পূর্ববর্তী যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই সম্পর্ক চ্যাপ্টার থেকে সেখানেও 5 নম্বরের কোশ্চেন আসবে এবং গ্রোথ ও ডেভেলপমেন্ট এখান থেকেও কিন্তু 5 নম্বরের কোশ্চেন আসবে এবং 4 নম্বর যে যাচ্ছে অ্যানসিয়েন্ট মেডিভাল প্রি ইন্ডিপেন্ডেন্স এডুকেশন, সেখান থেকেও 5 নম্বরের কোশ্চেন আসবে। এছাড়া দেখো 10 মার্কসের কোশ্চেন এখানে দুটি চ্যাপ্টার থেকে কিন্তু এই 10 মার্কসের কোশ্চেন আসবে। তোমাদের দুটি অপশন থাকবে, তার মধ্যে একটি করে তোমাদের কোশ্চেন তোমাদের অ্যাটেম্প করতে হবে। গ্রোথ ও ডেভেলপমেন্ট বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টার থেকে তোমাদের একটি কোশ্চেন করতে হবে। এখানে 10 নম্বরের কোশ্চেন আসবে এবং অ্যানসিয়েন্ট মেডিভাল এবং প্রি ইন্ডিপেন্ডেন্স থেকে একটি কোশ্চেন আসবে, সেখান থেকেও তোমাদের পড়তে হবে। আমি প্রতিটি চ্যাপ্টার থেকে কয়েকটি কোশ্চেন আর কি সিলেক্ট করেছি সাজেশন হিসেবে। তোমরা যদি সবকটি কোশ্চেন করে যাও, তাহলে আমি সুনিশ্চিত করে বলতে পারি যে তোমাদের 100% পরীক্ষাতে কমন আসবেই। চলো শুরু করছি আজকের ভিডিওটি। যে প্রথম চ্যাপ্টার হচ্ছে যে শিক্ষা মনোবিদ্যা, এডুকেশনাল সাইকোলজি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে মনোবিদ্যা কি এবং শিক্ষা মনোবিদ্যা কি। এখানে মনোবিদ্যা কি, এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে তোমাদের অবশ্যই একটি আসতে পারে। এছাড়া শিক্ষা মনোবিদ্যার সম্পর্ক আমরা জানি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে শিক্ষা মনোবিদ্যার প্রভাব খুব বেশি। আমাদের যে ক্লাস নেওয়া হয়, আমাদের যে শিক্ষার বিষয়বস্তু, পাঠ্যক্রম, এসব ক্ষেত্রে আমাদের মনোবিদ্যার উপরেই বেস করে সবকিছু রচনা করা হয়। তাই শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং তার প্রভাবও রয়েছে, সেটি এই সম্পর্কে আলোচনা করতে হবে। এরপর আসছি 3 নম্বর কোশ্চেন। সেখানে আছে যে শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা গুরুত্ব আলোচনা করো। এই সম্পর্ক আর এই শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয় গুরুত্ব আলোচনা, এটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে, কিন্তু কোশ্চেনের উত্তর কিন্তু সেম হবে। ঠিক আছে, মানে কোশ্চেনটি ঘুরিয়ে করা কিন্তু উত্তর কিন্তু সেম হবে। এরপর আসছে যে জ্ঞাত হওয়ার মানসিক প্রক্রিয়াগুলির নাম উল্লেখ করো। জ্ঞাত মানে কি বলো? জ্ঞাত মানে হচ্ছে জানা বা নোয়িং। জানার যে মানসিক প্রক্রিয়াগুলি কি কিনা সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা, এগুলোই হচ্ছে যে জ্ঞাত হওয়ার মানসিক প্রক্রিয়া। আমাদের মানুষের মন বাইরের জগৎ থেকে যা কিছুই জানে তাই হলো জানা, সাধারণ কথা, যেটাকে মনোবিদ্যার ভাষায় বলা হয় জ্ঞাত হওয়া। তাই তো? সেই মানসিক প্রক্রিয়াগুলির নাম উল্লেখ করতে হবে, কিন্তু এখানে কিছু উদাহরণ সহযোগে তোমাদের কিন্তু প্রক্রিয়াগুলো তোমাদের লিখতে হবে, যেহেতু এটি 5 নম্বরের কোশ্চেন আছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। 5 নম্বরের কোশ্চেন, সেটি হচ্ছে যে ধারণা গঠনের জন্য যে মানসিক প্রক্রিয়াগুলি প্রয়োজন তাদের মধ্যে পর্যায়ক্রমে যে কোনো দুটির নাম উল্লেখ করো। পর্যায়ক্রমে সেগুলো রেখে সেগুলোর নাম উল্লেখ করতে হবে। এরপর আসছে হচ্ছে 6 নম্বরের কোশ্চেনে। 6 নম্বরের কোশ্চেনে কিনা সংবেদনের সংজ্ঞা দাও। এখানে কিন্তু সংজ্ঞা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা নিশ্চয়ই জানো, সংজ্ঞা মানে পাই টু পাই যে কোটেশন করা থাকে, সেই কোটেশনটা কিন্তু ডিট্টো তোমাদের লিখতে হবে, না হলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। তো সংজ্ঞা লেখার আগে তোমরা খুব ভালোভাবে পড়ে নিও। এছাড়া আর একটা কথা বলে রাখি যে তোমরা যদি ইংলিশ ডেফিনেশন দাও না বা সংজ্ঞা দাও না, তাহলে কিন্তু তোমাদের পুরো একদম
ছাঁকা নাম্বার পাবে, ঠিক আছে? তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি তোমরা পড়াশোনা করার সময় যদি মানে কি খেয়াল রেখে যদি অ্যাটেম্প করো বা আনসার করো, তাহলে দেখবে তোমাদের কিন্তু নাম্বার তুলতে কোনো অসুবিধা হবে না। এবার দেখো ওই সংবিধানের কোশ্চেনে কি রয়েছে না, সংবিধানের বৈশিষ্ট্যগুলিও উল্লেখ করো। ঠিক আছে? এরপর দেখো 7 নম্বরের কোশ্চেন, না প্রত্যক্ষণ কি এবং শিক্ষায় প্রত্যক্ষণের গুরুত্ব। এই প্রত্যক্ষণের কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ডেফিনেটলি পড়ে যাবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে এই জ্ঞাত হওয়ার মানসিক প্রক্রিয়া চ্যাপ্টারটি থেকে। এরপর হচ্ছে যে সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্যের মধ্যে পার্থক্য লেখো। সরি, এই জায়গাটা একটু প্রিন্টিং মিস্ট হয়েছে, এটা হবে সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য লেখো, তাই তো? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমরা এটার পিছনে বা এটার পাশে স্টার মার্কস অবশ্যই লিখে রেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু দিতেই পারে তোমাদের এক্সামে। এরপর আসছি পরবর্তী কোশ্চেন, সেটি হচ্ছে 9 নম্বরে, ধারণা ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য লেখো, উদাহরণ সহযোগে আলোচনা করো। এরপর আসছি অনুবর্তনের সংজ্ঞা, কন্ডিশনের সংজ্ঞা দাও। এছাড়া অনুবর্তনের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। এখানেও সেম ব্যাপারে আমি বলবো যে যে সংজ্ঞাটা তোমরা দিচ্ছ, যদি বাংলায় লেখো, বাংলায় যা পাই টু পাই লেখা থাকে সংজ্ঞাতে সেটাই কিন্তু তোমাদের দিতে হবে, তবেই কিন্তু অনুবর্তনে তোমরা পুরো নাম্বারটি পাবে। এবং অনুবর্তনের শ্রেণীবিভাগ উদাহরণ সহ লেখো। আমরা জানি অনুবর্তন দুই প্রকার, একটা হচ্ছে প্রাচীন আর একটা হচ্ছে সক্রিয় অনুবর্তন। প্রাচীন অনুবর্তনটি কি, এটা কে দিয়েছে না প্যাভলভ দিয়েছেন, আর সক্রিয় অনুবর্তন কে দিয়েছেন না সেটা হচ্ছে স্কিনার, ঠিক তাই তো? আচ্ছা, ওকে। নেক্সট হচ্ছে 11 হচ্ছে আপানুবর্তন কাকে বলে। আপানুবর্তনটা এটার বাংলা ভাষাটা এটা জেনে রাখতে হবে, যেটা সক্রিয় অনুবর্তনই আরেকটি নাম, এটি কাকে বলে সেটি লিখতে হবে। এবং সক্রিয় ও অপারেন্ট অনুবর্তনের পার্থক্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর পাশে ইম্পর্টেন্ট লিখে দিচ্ছি, তোমরা কিন্তু এই কোশ্চেনটি খুব ভালোভাবে পড়ো, এটা কিন্তু দিতে পারে। এটা আমার পুরোপুরি ব্যক্তিগত সাজেশন। দেখো তোমাদের যদি সত্যিই কমন আসে, কিন্তু আমি 100% সুনিশ্চিত করে বলতে পারি কমন ডেফিনেটলি আসবে। এরপরে আসছি প্যাভলভের প্রাচীন অনুবর্তনের পরীক্ষা অথবা স্কিনারের অপারেন্ট অনুবর্তনের পরীক্ষা আলোচনা করো। এই দুটি পরীক্ষা অবশ্যই করে যেত, মোস্ট অফ দ্য চান্সেস যেটা থাকে সেটা হচ্ছে প্যাভলভের প্রাচীন অনুবর্তনই দিতে পারে, ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে যে সমস্যা সমাধানের পর্যায়গুলি আলোচনা করো। তারপর হচ্ছে যে থর্নডাইকের শিখনের বৈশিষ্ট্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অথবা শিখনের সূত্রগুলি লেখো। আমরা কি জানি শিখনের কটি সূত্র আছে? শিখনের প্রধান 3টি সূত্র আছে, একটি হচ্ছে অনুশীলনের সূত্র, ফললাভের সূত্র, আর একটা কি বলো? একটা হচ্ছে প্রস্তুতির সূত্র। আমরা কোনো কিছু প্রস্তুতির সূত্রটা কি? প্রস্তুতির সূত্রটা হচ্ছে যে আমরা কোনো কিছু শেখার আগে আমাদের একটি মানসিক প্রস্তুতি বা দৈহিক প্রস্তুতির প্রয়োজন হয়, সেই প্রস্তুতির কথাই এখানে বলা হয়েছে। আর অনুশীলনের সূত্রটা কি না, আমরা যদি কোনো বিষয়ে শেখার পর সেটিকে যদি আমরা বারবার প্র্যাকটিস বা বারবার অনুশীলন করি, তাহলে সেটি আমাদের মানে কি খুব ভালোভাবে আমরা জিনিসটাকে আমরা রপ্ত করতে পারি বা শিখে যাই বা আমাদের মনে থাকে, তাই তো? সেটি হলো অনুশীলনের সূত্র। তারপরে কি পড়লাম, আর হচ্ছে ফললাভের সূত্র। ফললাভের সূত্র কি না, কোনো কিছু কাজের ফল যদি সেটি সুখদায়ক হয়, তাহলে সেই সম্পর্কিত শিখন আমাদের কিন্তু একদম খুব ভালোভাবে থাকে। ধরো কোনো এই ধরো তোমরা ধরো কোনো একটি কাজ করতে গিয়ে যদি তোমরা খুব ভালোভাবে আর কি তোমাদের টিচার যদি খুব ভালো রকম ভাবে যদি তোমাদেরকে আর কি প্রেজ করে, যেমন বলে খুব ভালো হয়েছে, তুমি খুব ভালো করছো, তাহলে কি তোমরা আরো বেশি ইন্সপায়ার হও, আরো যাতে মোটিভেট হও, আরো যাতে ভালোভাবে তোমরা জিনিসটাকে আরো ভালোভাবে সুদক্ষতার সাথে তোমরা করো। সেটি এখানে বলা হয়েছে যে তোমার ফল লাভের সূত্র। এবার খারাপ ফল হলে কি না, নিরাশা হয়ে যায়, সন্তুষ্ট হয় না, তার জন্য সেই শিখনটা আর কি হয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইগুলো আর কিছু অপ্রধান সূত্রও রয়েছে, সেখানেই 5টা সূত্রের কথা বলেছেন থর্নডাইক। তো এরপর চলো নেক্সট কোশ্চেনে যাই। 15 নাম্বার কোশ্চেন, টাইম কার্ভ কি আর প্রাচীন অনুবর্তনের শিক্ষাগত তাৎপর্য কি? না টাইম কার্ভ কি তোমরা নিশ্চয়ই জানো, এবং প্রাচীন অনুবর্তনের শিক্ষাগত তার অর্থাৎ প্রাচীন অনুবর্তনের যে প্রয়োজনীয়তা এবং গুরুত্বগুলো রয়েছে শিক্ষাক্ষেত্রে তার গুরুত্ব কি সেটা এখানে লিখতে হবে। তো আমি দুটো উদাহরণ দিয়ে যাই, সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব কি না। প্রথম কথা বলবো যে কিছু অভ্যাস গঠনের জন্য এই প্রাচীন অনুবর্তন আমাদের শিক্ষায় বিভিন্ন রকমভাবে হেল্প করে।
যেমন ধরো কোনো বাজে অভ্যাস দূর করানোর জন্য কিন্তু এই প্রাচীন অনুবর্তন আমাদের শিক্ষার ক্ষেত্রে খুবই সাহায্য করে। এরপর আসছি আমরা নেক্সট কোশ্চেন, সেটি হচ্ছে অন্তর্দৃষ্টি শিখন কাকে বলে, ইনসাইটফুল লার্নিং এবং এই শিখনের বৈশিষ্ট্য কি। অন্তর্দৃষ্টি শিখন ঠিক প্রবক্তা কে? না কোলার। কোলার কিসের উপর পরীক্ষা করেছেন? না শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছেন। সেটি এখানে লিখতে হবে, অন্তর্দৃষ্টি শিখন কি এবং তার বৈশিষ্ট্যগুলি। এরপর আসছি নেক্সট কোশ্চেন হচ্ছে 17 হচ্ছে কেস স্টাডি, ধাপগুলি লেখো। কেস স্টাডির যে ধাপগুলো রয়েছে, মানে কি প্রথমে কিভাবে কি করতে হয়, কি স্টেপ অনুসরণ করতে হয়, সেটি এখানে ছোট ছোট আকারে, যেহেতু এটি 5 নম্বরের কোশ্চেন, সেটি কিন্তু লিখতে হবে। এরপর হচ্ছে যে সার্ভে পরীক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এটি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারটি থেকে। সার্ভে সমীক্ষার সুবিধা অসুবিধাগুলো লেখো। এরপর হচ্ছে যে অনুষঙ্গ এবং অনুষঙ্গর প্রকারভেদ, এটিও কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমাদের বলে রাখি যে তোমরা যারা এই এক্সামের পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। কেননা অনলাইন ক্লাস পাওয়ার জন্য আমার ক্লাসে তোমরা অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক প্রস্তুতির সমস্ত রকম শিক্ষাবিজ্ঞান বিষয়ে সমস্ত কিছু টপিক তোমরা পড়াশোনা করতে পারবে এবং তোমাদের খুব হেল্প হবে। তো তোমরা সেই জন্য সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটি এবং বন্ধুদের সাথেও শেয়ার করো, তোমাদের মতো যারা প্রস্তুতি নেবে বা নিতে চলেছে তাদেরও যাতে হেল্প হয়ে যায়। ঠিক আছে, এরপরে আমরা আসছি নেক্সট কোন চ্যাপ্টারে, মহান শিক্ষাবিদদের অবদান। তো মহান শিক্ষাবিদদের অবদান তোমাদের যেইগুলো রয়েছে, যেমন রাজা রামমোহন রায় রয়েছে, বেগম রেকোয়া রয়েছে, এছাড়া বিদ্যাসাগর রয়েছেন, তারপর হচ্ছে সাবিত্রীবাই ফুলে। তার মধ্যে আমি 3 জনকে খুবই গুরুত্ব দিচ্ছি, সেটি হচ্ছে যে বেগম রেকোয়ার অবদান নারী উন্নয়নে। ফার্স্ট কোশ্চেন, নারী উন্নয়নে বেগম রেকোয়ার অবদান। এই কোশ্চেনটি একটি ঘুরিয়েও আসতে পারে, সেটি হচ্ছে সেকেন্ড কোশ্চেন, মানব সেবা ও সমাজসংস্কারমূলক কাজে বেগম রেকোয়ার মূল্যায়ন করো। এই একই কোশ্চেন, এই কোশ্চেনটি একটি ঘুরিয়ে প্যাটার্নে আসতে পারে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এই টপিকটি করে যাও এবং এই টপিকটি শিক্ষাবিজ্ঞান বিষয়ে কিন্তু একটি নতুন টপিক। এই টপিকটা কিন্তু আগে ছিল না, তোমাদের এই সেমিস্টার সিস্টেমে নতুন অ্যাড অন হয়েছে। নেক্সট কোশ্চেনে আসি, 3 নম্বর, শিক্ষা প্রসারে সাবিত্রীবাই ফুলের অবদান সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে যে সমাজ সংস্কারক হিসাবে সাবিত্রীবাই ফুলের অবদান লেখো। দেখো, শিক্ষা প্রসারে সাবিত্রীবাই ফুলে কিন্তু বিশেষ করে আমাদের যদি ভারতবর্ষে বা ইন্ডিয়াতে যদি প্রথম নারী শিক্ষার অবদান যদি কাউকে বলা যায়, সেটি তিনি হচ্ছেন সাবিত্রীবাই ফুলে। তো তার গুরুত্ব আমাদের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত, মানে আর কি বলবো, মানে ভূমিকা গ্রহণ করে এই সাবিত্রীবাই ফুলে। এছাড়া তিনি সমাজ সংস্কারক হিসেবে ওনার স্বামীর সাথে উনি কাজ করেন, যারা বিধবা রয়েছেন, এছাড়া যারা যাদের মেয়ে সন্তান হয়েছে তাদের নিউট্রিশন নিয়ে বিভিন্ন রকম কুসংস্কার দূর করার জন্য এই সাবিত্রীবাই ফুলের আর কি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসছি আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন, সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগরের অবদান। আমরা প্রথমেই জানি যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান কি না, প্রথম বিদ্যাসাগরই কিন্তু বাংলা ভাষা উন্নতি ও প্রসারের জন্য কিন্তু বর্ণপরিচয় আর কি প্রচার করেন এবং বর্ণপরিচয় বই লেখেন এবং বর্ণপরিচয়ের যে কয়েকটি ভাগ রয়েছে সেগুলো কিন্তু এই বিদ্যাসাগরই লেখা। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগরের অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই হয়ে গেল এই চ্যাপ্টারটি থেকে সাজেশন। নেক্সট আসছি আমরা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ, 10 নম্বরে যে কোশ্চেন রয়েছে। বৃদ্ধি ও বিকাশের যে প্রথম যে কোশ্চেনটি তোমরা রয়েছে, প্রথম কোশ্চেনটি সেটা হলো শৈশবের বিকাশগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিশুর শিক্ষার ব্যাপারে তার পরিবার ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে কোশ্চেনটি একটু ট্রিকি, তাও আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাটেম্প করবে। না, প্রথমত হচ্ছে শৈশবে যে বিকাশগত বৈশিষ্ট্যগুলি দেখা যায় সেটা হচ্ছে তোমার যেমন দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, সেগুলি সমস্ত কিছু লিখতে হবে। তোমাদের পয়েন্টগুলো পয়েন্ট আউট করে করে লিখতে হবে। আর শিশুর ও শিক্ষার ব্যাপারে তার পরিবার ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রেও কি হয়েছে যে আমরা সবাই জানি যে আমরা প্রথম যেখান থেকে শিক্ষা লাভ করি সেটা কার থেকে করি না, আমরা পরিবার থেকে করি। প্রথম গুরু কে হন? আমাদের মা হন, তারপর আমাদের ফ্যামিলি,
তারপর আসে আমরা বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করি। কিন্তু প্রথম যে মাতৃভাষার পরিচয় বা ভাষার পরিচয় সেটা কিন্তু আমরা পরিবার থেকেই শিখি। তারপর গিয়ে আমরা স্কুলে গিয়ে শিক্ষালাভ করি। তো সেক্ষেত্রে এই শিক্ষার ব্যাপারে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ভূমিকা এবং পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটি এখানে তোমাদের লিখতে হবে। এরপর চলো আমরা আসছি হচ্ছে বাল্যকালে কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে বাল্যকালে শিশুর মধ্যে যে চাহিদাগুলির সৃষ্টি হয় সেগুলি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। প্রাথমিক শিক্ষা কিভাবে এখানে একটু মিস্টেক রয়েছে, তোমরা একটু দেখে নিও। প্রাথমিক শিক্ষা কিভাবে শিক্ষার্থীদের এই চাহিদাগুলি পরিতৃপ্ত করতে পারে তা আলোচনা করো। এখানে কি লিখতে হবে? এখানে তোমাদের লিখতে হবে যে বাল্যকালে যে চাহিদাগুলি লেখা মানে কি থাকে, বাল্যকালের চাহিদাগুলি তোমাদের এখানে ডিটেলসে লিখতে হবে। তারপর এই চাহিদাগুলি কিভাবে পরিতৃপ্ত করতে আমাদের বিদ্যালয়ে সাহায্য করে সেটি এখানে আলোচনা করতে হবে বা তোমাদের লিখতে হবে। কি তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সেই সময় বিভিন্ন রকম ক্রিয়েটিভ আর কি চাহিদা থাকে। তো তার জন্য আমরা বিভিন্ন অঙ্কন বা আঁকা যে বিষয়টি রয়েছে এছাড়া বিভিন্ন রকম ফাইন আর্টসের কাজ যের মধ্য দিয়ে আর কি বাচ্চাদের আর কি বিভিন্ন রকম বিজি করা হয় স্কুলে। তোমরা সবাই জানো যে ছোটবেলাকার স্কুলে আমরা নিজেরাও পড়েছি, প্রাক-প্রাথমিক স্কুলে বা প্রাথমিক স্কুলে ফার্স্টে, যাতে বাচ্চাদের মনে বা কল্পনার বিকাশ ঘটানো যায় এবং তাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি করা বা সৃজনাত্মক বিকাশ করানো যায়, তার জন্য তাদেরকে আঁকা শেখানো এবং তাদেরকে যে হ্যান্ডক্রাফট রিলেটেড কোনো কিছু জিনিস তাদেরকে হাতে দিয়ে কাজ করানো শেখানো হয়, যাতে তাদের সৃষ্টির যে ক্রিয়েটিভিটি তাদের মধ্যে বৃদ্ধি পায়। এটি এখানে লিখতে হবে। এরপর আসছি যে 3 নম্বর কোশ্চেন, বয়ঃসন্ধিকাল কাকে বলে এবং বয়ঃসন্ধিকালে বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। এই কোশ্চেনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা কৈশোরকালকেই তো বয়ঃসন্ধিকাল বলা হয়। এছাড়া বয়ঃসন্ধিকালে বিভিন্ন রকম ছেলে মেয়ে উভয়েরই বিকাশগত বৈশিষ্ট্য একটু পার্থক্য দেখা যায়, সেটি এখানে লিখতে হবে। এছাড়া তোমাদের এই কোশ্চেনটি আর একটা অন্যরকমভাবে আসতে পারে, সেটি আমি বলে দিচ্ছি, এখানে লেখা নেই। সেটা হচ্ছে যে কোন কালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় এবং সেই ঝড়ঝঞ্ঝা আর কি দূর করার জন্য বা বিভিন্ন রকম যে সমস্যার সম্মুখীন হয় সেই সমস্ত সমস্যার সমাধান করার জন্য শিক্ষাক্ষেত্রে বা বিদ্যালয় কি ভূমিকা গ্রহণ করে সেই সম্পর্কে আলোচনা করো। এটি ঠিক এইভাবে আসতে পারে, ঠিক আছে? তোমরা এটা একটু দেখে নিও। এরপর আসছি আমরা হচ্ছে যে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য। এই কোশ্চেনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো আমি পাশে লিখে দিচ্ছি, ইম্পর্টেন্ট। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য তোমরা সবাই জানো যে বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে গ্রোথ আর বিকাশ হচ্ছে ডেভেলপমেন্ট। বৃদ্ধি কি করে না? বৃদ্ধি হচ্ছে আমরা যে এই ছোট থেকে একটু একটু করে বড় হচ্ছি, আমাদের দেহের ওজন এবং আকার আয়তনে যে বৃদ্ধি পাচ্ছে সেটিকেই বলা হয় গ্রোথ। আর বিকাশ কি? বিকাশ একটা ব্রড কনসেপ্ট, সেটি বলতে বোঝায় যে আমাদের যে দৈহিক, সামাজিক, মানসিক এবং প্রাক্ষবিক বিকাশ হচ্ছে সেই সমস্ত রকম বিকাশটাকে বলা হয় বিকাশ। এটি এবার কি বিকাশের স্তর বলতে কি বোঝো এবং বিকাশের স্তর ও শিক্ষার স্তর সম্পর্কে আলোচনা করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু দিতে পারে এই চ্যাপ্টার থেকে। এছাড়া এখানে জীবন বিকাশের স্তর বলতে কোন স্তরকে বোঝায় না? আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পুরো লাইফ অফ স্প্যান, সেটিকে বিভিন্ন মনোবিজ্ঞান বিভিন্ন রকম ভাগে ভাগ করেছেন, সেটিকেই বলা হয় জীবন বিকাশের স্তর। এবার যেমন বিভিন্ন মনোবিজ্ঞানী যেমন আর্নেস্ট জোন্স 4 ভাগে ভাগ করেছেন, পিকুমিনাস 10 ভাগে ভাগ করেছেন, সেটি তোমাদের এখানে বিস্তারিত আলোচনা করতে হবে। এছাড়া শিক্ষা স্তর যেমন আর্নেস্ট জোন্স তার যে জীবন বিকাশের স্তর যে ভাগ করেছেন 4 ভাগে, সেই 4 ভাগের ভাগ অনুযায়ী তিনি শিক্ষা স্তর ভাগ করেছেন, সেটি এখানে কিন্তু লিখতে হবে। যেমন শৈশবকাল, বাল্যকাল, কৈশোর এবং হচ্ছে পরিণত বয়স, এই 4 ভাগে ভাগ করেছেন আর্নেস্ট জোন্স। সেই অনুযায়ী শিক্ষা স্তর থেকে এখানে বিস্তারিত আলোচনা করতে হবে। এরপর আসছি আমরা হচ্ছে নেক্সট যে চ্যাপ্টার, সব থেকে ইভেন লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রাচীন মধ্য স্বাধীনতার পূর্ব শিক্ষা ব্যবস্থা, যেখানে 10 মার্কসের কোশ্চেন তোমাদের কিন্তু আসবে। তোমরা কিন্তু খুব ভালো করে পড়ো, কারণ সব থেকে ব্রড কোশ্চেন এই দুটো কনসেপ্ট থেকেই আসবে, খুব ইজি। আর আমরা জানি এগুলো আমাদের রিলেটেড পড়াশোনার মধ্যেই পড়ে। কিছু হিস্টোরিক্যাল রয়েছে, সেগুলো ডেফিনেটলি একটু কনসেপচুয়াল, কিন্তু সেগুলোও একটু পড়তে হবে। গল্পের ছলে তোমাদের মুখস্থ করতে হবে, তাহলেই দেখবে তোমাদের হয়ে যাবে। চলো না, ব্রাহ্মণ্য শিক্ষা
বৈশিষ্ট্য আলোচনা করো। যে আমরা জানি ব্রাহ্মণের শিক্ষার বৈশিষ্ট্যগুলো আমরা নিশ্চয়ই পড়েছি, সেগুলো লিখতে হবে। এখানে কিন্তু তোমাদের ম্যাক্স টু ম্যাক্স 10 নম্বরের যেহেতু কোশ্চেন, তো তোমাদের এখানে 6 থেকে 7টা কিন্তু মানে কি বৈশিষ্ট্য কিন্তু তোমাদের লিখতে হবেই। ঠিক আছে? এরপর আসছি হচ্ছে যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এবং মেকলের মিনিট কি আলোচনা করো। এখানে অতি সংক্ষিপ্ত না, মানে কি এসিকিউ কোশ্চেন হলেও কিন্তু এটা একটু বেশি বড় করে লিখতে হতে পারে। যেমন প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি, কেন হয়েছিল, এছাড়া মেকলের মিনিট কেন এলো এবং মেকলের মিনিটের সমালোচনাটাও তোমাদের এখানে লিখে দিতে হবে। ঠিক আছে? এরপর আসছে হচ্ছে সনদ আইন কি, 3rd নাম্বার কোশ্চেন। এই আইনের কোন কোন অনুচ্ছেদের কথা বলা হয়েছে? এখানে 2টো অনুচ্ছেদের কথা বলা হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। দেখো, তোমরা যদি না জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই এই বিষয়ে তোমাদের একটি ভিডিও বা তোমাদের একটি মানে কি নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো বিস্তারিত জানানোর জন্য। এরপর আসছি গ্র্যান্ড ইনেট প্রথার সুপারিশ কে করেন? উড ডেসপ্যাচের গুরুত্বপূর্ণ সুপারিশ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের 10 নম্বর কোশ্চেন হিসেবে দিতে পারে। হ্যাঁ, তোমরা অবশ্যই লিখে নিও। আমি ইম্পর্টেন্ট লিখে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই পড়ে যেও। এরপর আসছে যে স্বাধীনতার পূর্বে প্রাথমিক শিক্ষা কমিশন কোনটি এবং বিস্তারিত আলোচনা করো। এছাড়া 6 নম্বর কোশ্চেন হচ্ছে সার্জেন্ট পরিকল্পনা। সার্জেন্ট পরিকল্পনা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তারপরেও এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু টাচ আপ করে যেও, মানে ছেড়ে যেও না, এটাগুলো পড়ে যেও। ঠিক আছে? আশা করছি তোমাদের আজকে এই যে 100% সাজেশনের যে ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের মতো যারা 2nd সেমিস্টার একাদশ শ্রেণী পরীক্ষা দিতে চলেছে তাদের খুব হেল্প হবে। এবং আমি অবশ্যই বলছি যে তোমরা যাতে নেক্সট ভিডিওগুলো আমার পাও, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য, তো তার জন্য তোমরা সাবস্ক্রাইব বাটন অবশ্যই প্রেস করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য অবশ্যই অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।